ভারতে পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক বক্তব্য দেওয়ার প্রতিবাদে বুলডোজার কর্মসূচি পালন করেছে ছাত্র জনতা। গতরাতে ধানমন্ডি ৩২ নম্বরের ৩তলা ভবনটির সামনের অংশ পুরোটাই গুঁড়িয়ে দেওয়া হয়েছে। বুধবার রাত ১১টার দিকে এক্সকেভেটর ও ক্রেন দিয়ে বাড়িটি ভাঙা শুরু করে বিক্ষুব্ধ জনতা। এই সময় ভবনের অনেক অংশে আগুন জ্বালিয়ে দেওয়া হয়। আজ সারাদিন সেখানে চলে ভাঙচুর। বিক্ষুব্ধ ছাত্র জনতা বলছেন, দেশের স্বৈরাচারের কোনো চিহ্ন দেখতে চায় না দেশবাসী। এর মাধ্যমে পরবর্তী শাসকরা শিক্ষা নেবে বলেও মন্তব্য করেন অনেকেই। নুসরাত শারমিনের রিপোর্ট। ধানমন্ডি ৩২ নম্বরে অবস্থিত ভারতে পলাতক শেখ হাসিনার পৈতৃক নিবাসটি এখন ধ্বংসস্তূপ। ৫ই আগস্টে ছাত্র জনতার তীব্র তোপের মুখে পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর অনেকটাই আড়ালে চলে যান শেখ হাসিনা। কিন্তু সম্প্রতি বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে তার উপস্থিতি এবং সর্বশেষ ৫ই ফেব্রুয়ারি ছাত্রলীগের ফেসবুক পেজ থেকে ফ্যাসিস্ট শেখ হাসিনার লাইভে আসার ঘোষণায় ক্ষোভে ফেটে পড়ে ছাত্র জনতা। প্রতিবাদের অংশ হিসেবে হাতুড়ি শাবল ও বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেয় শেখ মুজিবুর রহমানের স্মৃতি বিজড়িত ৩২ নম্বরের বাড়িটি। ভাঙচুর করে আগুন ধরিয়ে দেওয়া হয় সুধা সদনেও। পতিত এই সরকার ও তার দোসররা নানা তালবাহানায় আবারও এদেশে অনুপ্রবেশের চেষ্টা করছে উল্লেখ করে স্বৈরাচারদের এই স্বপ্ন ধূলিসাৎ করতে আপামর ছাত্র জনতা সর্বদা প্রস্তুত রয়েছে বলে জানায় সাধারণ মানুষ। খেলা নিয়ে আমি একটা কটু মন্তব্য করাতে কোনো কারণবশত গেছে আমার ধৈর্য নিয়ে বাইতে মারছেন না। ওই খুবের প্রতিধ্বনি হাতে বাড়ি আর রড রাখিতে আমার নাতি নাতিনে চিহ্ন রাখতে পারি। গতকাল এখানে আমরা সবাই মিলে স্বৈরাচারের আস্তানাকে ঘুরিয়ে দিয়েছি। আজকে সেই উৎসব এখানে উদযাপন করতে আমরা এখানে অবস্থান করছি। শেখ সাহেব আমাদের নেতা ছিলেন, উনি একজন মহান নেতা। উনার অবদান এই দেশে মাটিতে একটু হোক আর বেশি হোক অবশ্যই আছে, কারণ এটা অস্বীকার করার মতো নয়। আজকে মেয়ের কর্মফল তার বাবা পর্যন্ত ৫০ বছর আগে মৃত্যুবরণ করেও আজকে তা ভোগ করতেছে। এদিকে অগ্নিসংযোগ ও ভাঙচুরের সাথে সাথে দেখা গেছে লুটপাটের চিত্র। কেউ ক্ষোভে ভাঙছেন স্থাপনা, কেউ বা সুযোগে সেই ভঙ্গুর স্থাপনা থেকেই করছেন লুটপাট এবং অকপটে স্বীকারও করছেন তা। বলছেন, পূর্বে আওয়ামী লীগ সরকার কর্তৃক নানাভাবে নির্যাতিত হয়েছেন তারা, আর এখন স্মারক হিসেবে নিয়ে যাচ্ছেন সেই দলের গুরুত্বপূর্ণ স্থাপনার চিহ্ন। আমাকে তো আউলায় দিছে, আউলায় দিলে তখন আমরাও আউলায় দিতেছি। সবাই নিতাছে, আমরাও নিতাছি বিক্রি করে খাওয়ার জন্য। আমরা তো আর আল্লাহ না, এগুলো নিচ্ছি আমরা বেচা খাবো, ফ্যামিলি নিয়ে চলবো। রাতে বুলডোজার কর্মসূচির পর বিভিন্ন স্থান থেকে আওয়ামী সরকার কর্তৃক নির্যাতিত মানুষ ৩২-এর ধ্বংসযজ্ঞের উপর থেকে করছে আনন্দ মিছিল। তারা বলছেন, পরবর্তী যে সরকারি ক্ষমতায় আসেন তারা যেন তাদের এই প্রতিবাদকে দৃষ্টান্ত হিসেবে সামনে রেখে সঠিকভাবে দেশ পরিচালনা করে। সেই সাথে আর কখনো এদেশের স্বৈরাচারের জায়গা হবে না বলেও হুঁশিয়ারি দেন তারা। নুসরাত শারমিন, মাই টিভি, ঢাকা। এদিকে দেশের বিভিন্ন স্থানে শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি ভেঙে ফেলার পাশাপাশি বিশ্ববিদ্যালয়গুলোতে শেখ পরিবারের সদস্যদের নাম ফলক খুলে ফেলেছে ছাত্র জনতা। বিক্ষুব্ধ জনতা জানায়, ছাত্র হত্যার সঙ্গে জড়িত ফ্যাসিবাদের কোনো চিহ্ন বাংলাদেশের মাটিতে ঠাঁই হবে না। জুবাইর রহমানের রিপোর্ট। এদিকে ছাত্র জনতার অভ্যুত্থানে পতিত স্বৈরাচার শেখ হাসিনার বক্তৃতা দেওয়াকে কেন্দ্র করে চট্টগ্রামে মশাল মিছিল ও বিক্ষোভ করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মীরা। বুধবার রাত 10টার দিকে নগরীর জামাল খান এলাকায় ও চট্টগ্রাম মেডিকেল কলেজে পুরনো একাডেমিক ভবনের সামনে থাকা শেখ মুজিবুর রহমানের একটি মুরাল ভাঙচুর করেছেন তারা। মেডিকেলে ভাঙচুরের পর মশাল মিছিল নিয়ে জামাল খান এলাকায় দেয়ালে থাকা শেখ মুজিবুর রহমানের মুরালে হাতুড়ি দিয়ে ভেঙে ফেলেন বৈষম্যবিরোধী আন্দোলনের কর্মীরা। তারা বলেন, দেশকে অস্থিতিশীল করতে শেখ হাসিনা দেশের বাইরে থেকে উস্কানিমূলক বক্তৃতা দিচ্ছেন, দেশকে নিয়ে ষড়যন্ত্র করছেন, কোনোভাবেই দেশকে অস্থিতিশীল করতে দেওয়া হবে না। বুলডোজার কর্মসূচির অংশ হিসেবে বরিশাল ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাগ্নে আবুল হাসনাত আবদুল্লার বাসভবন এবং ঝালকাঠি 2 আসনের সাবেক এমপি আমির হোসেন আমুর বাসার বাউন্ডারি দেওয়াল ও মূল ভবনের একাংশ ভেঙে দিয়েছে বিক্ষুব্ধ ছাত্র জনতা। রাত 12টার পর বিক্ষুব্ধ ছাত্র জনতা শুরুতে হামলা ও ভাঙচুর করে এক পর্যায়ে আগুন ধরিয়ে দেয়। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া 3 আসনের সাবেক সংসদ সদস্য মাহবুবুল আলম হানিফের কুষ্টিয়ার পিটিআই রোডের বাড়িতে আগুন ও এক্সকাভেটর দিয়ে ভেঙে দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র ও জনতা। বুধবার রাত 9:30টার দিকে শত শত ছাত্র জনতা মশাল মিছিল নিয়ে এসে এক্সকাভেটর দিয়ে বাড়ির বেশ কিছু অংশ ভেঙে বাড়িটি আগুন ধরিয়ে দেয়। এ সময় শেখ হাসিনা, হানিফ, আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের বিরুদ্ধে স্লোগান দেয়। এর আগে শহরে একটি বিক্ষোভ মিছিল বের করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।
রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ও কারমাইকেল কলেজ সহ রংপুরের নানা জায়গায় স্থাপিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুরালগুলো বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হয়েছে। ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা রংপুর সিটি কর্পোরেশনের বুলডোজার এনে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে থাকা শেখ মুজিবুর রহমানের মুরালটি গুঁড়িয়ে দেন। এরপর রাত 12টার দিকে রংপুরের পীরগঞ্জ উপজেলা পরিষদের সামনে থাকা শেখ মুজিবুর রহমানের মুরাল, রৌফ কলেজ মোড়ে, পীরগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়, মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে থাকা শেখ মুজিবুর রহমানের মুরালগুলো বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্ররা। এছাড়া উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়টিও গুঁড়িয়ে দেওয়া হয়। সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে স্থাপিত শেখ মুজিবুর রহমানের মুরাল বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। বুধবার রাতে বৈষম্যবিরোধী ছাত্ররা বুলডোজার দিয়ে মুরালটি ভেঙে ফেলেন। বুধবার রাত 9:30টার দিকে বন্দরবাজার এলাকায় বিক্ষোভ সমাবেশ করেন বৈষম্যবিরোধী ছাত্ররা। পরে তারা বিক্ষোভ মিছিল বের করেন। এ সময় শিক্ষার্থীরা আওয়ামী লীগ ও স্বৈরাচারী বিভিন্ন স্লোগান দেন। এর আগে তাওহিদি জনতার ব্যানারে মুরালটি অপসারণের দাবি জানানো হয়েছিল। বুধবার রাতে বৈষম্যবিরোধী শিক্ষার্থীরা মুরালটি গুঁড়িয়ে দেন। খুলনার শেখবাড়ির 3য় তলা ভবন বুলডোজার দিয়ে ভেঙে দিয়েছে ছাত্র জনতা। বুধবার রাত 9:30টায় খুলনা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা লং মার্চ কর্মসূচিতে নগরীর শেরেবাংলা রোডের শেখবাড়ির এ ভবনটি গুঁড়িয়ে দেওয়া হয়। ছাত্র জনতার ঘোষণা অনুযায়ী রাত 8:40 দিকে নগরীর পাওয়ার হাউস মোড়ে শেরেবাংলা রোডে ক্ষমতাচ্যুত শেখ হাসিনার চাচাতো ভাইদের শেখবাড়ির সামনে অবস্থান নেয়। সেখানে জড়ো হয়ে তারা বিভিন্ন স্লোগান দিতে থাকে। প্রথমে একটি বুলডোজার বাড়ির মধ্যে নিয়ে আসে আন্দোলনকারীরা। পরে বড় আরও একটি বুলডোজারের মাধ্যমে 3য় তলা ভবনটি ভাঙতে শুরু করে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গত 5ই আগস্ট এই শেখবাড়ি ভাঙচুর করে আগুন দেওয়া হয়েছিল। ছাত্র জনতার বুলডোজার কর্মসূচির অংশ হিসেবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়েও মুজিববাদদের সকল স্মৃতিচিহ্ন মুছে ফেলতে বিশ্ববিদ্যালয়টির বিভিন্ন স্থানে নির্মিত শেখ মুজিব এবং শেখ হাসিনার মুরাল ও গ্রাফিতি ভেঙে ফেলেছে সাধারণ শিক্ষার্থীরা জানান, স্বৈরশাসক শেখ হাসিনার ভারতে বসে দেশকে অস্থিতিশীল করার যে চক্রান্তে মেতেছে দেশের ছাত্র জনতা তা রুখে দিবে। ভবিষ্যতে আওয়ামী লীগের রাজনীতি আর কখনো ফিরতে দেওয়া হবে না বলেও জানান শিক্ষার্থীরা। জুবাইর রহমান, মাইটিভি নিউজ। ধানমন্ডির 32 নম্বরের বাড়িতে ভাঙচুরের ঘটনা অনভিপ্রেত ও অনাকাঙ্ক্ষিত উল্লেখ করে বিবৃতি দিয়েছে সরকার। এতে বলা হয়েছে, ছাত্র জনতার গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত শেখ হাসিনার উস্কানিমূলক বক্তব্যে জনমনে গভীর ক্রোধের সৃষ্টি হয়েছে। বাড়ি ভাঙচুর তারই বহিঃপ্রকাশ। বৃহস্পতিবার প্রধান উপদেষ্টা ডেপুটি প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার সরকারের পক্ষে এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন। বিবৃতিতে তিনি বলেন, গত 6 মাসে 32 নম্বর বাড়িটিতে কোনো ধরনের আক্রমণ, ধ্বংসযজ্ঞ হয়নি। বুধবার রাতে এটি ঘটেছে। বক্তব্যে পলাতক শেখ হাসিনা জুলাই গণঅভ্যুত্থানে যারা আত্মদান করেছেন, শেখ হাসিনা তাদের অপমান করেছেন, অবমাননা করেছেন। শেখ হাসিনা দেশে অস্থিতিশীলতা সৃষ্টির হুমকি দিয়েছেন। অন্তর্বর্তী সরকার দেশ ও জনগণের জানমালের রক্ষায় সর্বোচ্চ সতর্ক আছে। আইন শৃঙ্খলা বাহিনী সর্বাত্মকভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার যথাযথ চেষ্টা করছে। ভারতে বসে শেখ হাসিনা উস্কানিমূলক বক্তব্য দেওয়ায় তরুণদের আবেগে আঘাত লেগেছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। তিনি বলেন, শেখ হাসিনার উস্কানিমূলক বক্তব্য বন্ধে বারবার চেষ্টা করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। বারবার ভারতকে অনুরোধ করা হচ্ছে। লিখিতভাবেও জানানো হয়েছিল, যার কোনো জবাব এখনো পাওয়া যায়নি। বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। পররাষ্ট্র উপদেষ্টা বলেন, যদি শেখ হাসিনা এ ধরনের উস্কানিমূলক বক্তব্য প্রদান থেকে বিরত থাকতেন তাহলে এরকম ঘটনা হয়তো হতো না। এই বিষয়ে ভারতীয় হাইকমিশনারকে তলব করে বাংলাদেশ থেকে প্রতিবাদপত্র হস্তান্তর করা হয়েছে। তাকে কোনো প্ল্যাটফর্ম দিচ্ছে না, কিন্তু উনি তার ফোন ব্যবহার করে কিছু করছেন এবং যে প্ল্যাটফর্মগুলি ব্যবহার করছেন সেগুলি তো হলো আন্তর্জাতিক, আমেরিকা ভিত্তিক ইত্যাদি ইত্যাদি। এটাই হলো ভারতের অবস্থা। শেখ হাসিনা বিচারের দাবিতে রাজধানী শাহবাগ মোড় অবরোধ করে বিক্ষোভ করেছেন জুলাই গণঅভ্যুত্থানের শহীদ পরিবারের সদস্যরা। বেলা 11:15টার দিকে তারা এই অবরোধ করেন। তাদের অবরোধের কারণে শাহবাগ এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। আন্দোলনকারীরা শহীদদের ছবি এবং ন্যায় বিচারের আহ্বান সম্বলিত প্ল্যাকার্ড নিয়ে অবস্থান নেন। এ সময় তারা শেখ হাসিনাকে ভারত থেকে দ্রুত দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার দাবি জানান। এদিকে গণহত্যার বিচার এবং সরকারি স্বীকৃতি চেয়ে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করে আন্দোলন করা জুলাই অভ্যুত্থানের শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে রোববার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সাক্ষাৎ করবেন। আন্দোলনরত শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন সার্জিস আলম। শহীদ পরিবার থেকে আজকে রাজপথে নেমেছি আমাদের সকল শহীদ পরিবারের হত্যার বিচার চাওয়ার জন্য। যারা নির্বিচারে
এইভাবে পাখির মতো গুলি করে এভাবে পিটায় এভাবে আগুন দিয়ে যারা মারলো তাদের এই হত্যাকারীদের আমরা বিচার চাই। আজকে কালকে পরশু এইভাবে শুধু তারিখ দিচ্ছে, কিন্তু আমাদের সাথে দেখা করার সময় তাদের বলে নাই। হত্যাকাণ্ডের বিচার এবং দ্রুত আসামি গ্রেপ্তার এবং আমাদের যে সন্তানরা শহীদ হয়েছে তাদের রাষ্ট্রীয় স্বীকৃতি। 2024 সালে যে গণঅভ্যুত্থান আমরা দেখিয়েছি সেটা ছিল বাংলাদেশ স্বাধীনতার দ্বিতীয়বার স্বাধীনতার ধাপ। ধানমন্ডি 32 নম্বরে হামলার পেছনে ভারতের কোনো হস্তক্ষেপ আছে কিনা তা খতিয়ে দেখার আহ্বান জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমেদ। জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় অংশ নিয়ে তিনি বলেন, গণতন্ত্রকে ধ্বংস করতেও আগামী দিনে গণতন্ত্রের যাত্রার পথে বাধা হয়ে দাঁড়াতে পারে এই ধরনের বিশৃঙ্খলা। এদিকে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মোয়াজ্জেম হোসেন আলাল বলেছেন, দেশের স্বার্থে 9 বছরের মধ্যে এ বছরের মধ্যে সংসদ নির্বাচন হওয়া জরুরি। জাহিদ আহমেদ বাবুর রিপোর্ট। জাতীয় প্রেস ক্লাবে স্বাধীনতা ফোরাম আয়োজিত বর্তমান রাজনৈতিক ও গণতন্ত্রের ভবিষ্যৎ শীর্ষক আলোচনা সভায় চলমান রাজনৈতিক সংকট নিয়ে কথা বলেন বিএনপির কেন্দ্রীয় নেতারা। এ সময় দেশ একটি ভঙ্গুর রাষ্ট্রের দিকে অতিবাহিত হচ্ছে উল্লেখ করে সরকারকে জাতীয় নীতিমালা গ্রহণের আহ্বান জানান বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মোয়াজ্জেম হোসেন আলাল। রাজাকার এবং পালাকার কে কোন চক্র নিয়ে, কোন ষড়যন্ত্র নিয়ে কখন কোন কর্মসূচি দেয় এ ব্যাপারে সতর্ক যেমন থাকতে হবে, সে কর্মসূচিকে সমর্থন করা কিংবা বিরোধিতা করা এটা করার আগেও বিশ্লেষণ করতে হবে। গণতন্ত্রের জন্য আমাদের যে ত্যাগ, আমাদের যে তিতিক্ষা, আমাদের যে অপেক্ষা, সবকিছু মিলিয়ে একটা নতুন সূর্যের উদয় ছাড়া এর থেকে মুক্তি পাওয়ার কোনো উপায় নেই। আর বিগত সরকারের নিষ্ঠুরতার নানা দিক তুলে ধরে এবছরের মধ্যেই জাতীয় সংসদ নির্বাচন সম্পন্ন করার দাবি জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমেদ। এই বছরের মধ্যে পার্লামেন্ট নির্বাচন অনুষ্ঠিত হওয়া প্রয়োজন এবং বর্তমান সরকারকে আমরা এই মঞ্চ থেকে অনুরোধ জানাচ্ছি যে যত সব বিশৃঙ্খলা, গণতন্ত্রের বিরুদ্ধে যত ধরনের অনুষঙ্গ আমরা দেখতে পাচ্ছি, গণতন্ত্র বিরোধীদের নানা ষড়যন্ত্রের আভাস আমরা পাচ্ছি, এগুলা দূর করতে হলে অবিলম্বে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠান করা প্রয়োজন। দেশের গণতন্ত্র ফিরিয়ে আনার লক্ষ্যে অন্তর্বর্তীকালীন সরকারকে সব ধরনের উদ্যোগ নেওয়ার আহ্বানও জানান বিএনপির এই শীর্ষস্থানীয় নেতা। আমরা আশা করব আপনি দ্রুত গণতন্ত্রকে ফিরিয়ে আনার জন্য উদ্যোগ নেন। নির্বাচনই হলো গণতন্ত্রের একটি প্রধান অনুষঙ্গ। জাহিদ আহমেদ বাবু, মাই টিভি, ঢাকা। সাংবাদিক ও মিডিয়া ব্যক্তিত্ব মনির হায়দারকে সিনিয়র সচিব পদমর্যাদায় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। জাতীয় ঐক্যমত্য গঠনে প্রধান উপদেষ্টার পক্ষে বিভিন্ন রাজনৈতিক দল ও শক্তির সঙ্গে লিয়াজো এবং যোগাযোগ রক্ষায় ভূমিকা রাখতে এ নিয়োগ দেওয়া হয়েছে বলে জানিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। বুধবার এক প্রজ্ঞাপনের মাধ্যমে এই আদেশ জারি করে মন্ত্রণালয়। মনির হায়দার বর্তমানে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে অবস্থান করছেন। অচিরেই দেশে ফিরে তিনি প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী পদে যোগ দেবেন। ঢাকা ও চট্টগ্রাম বিভাগে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগে পরীক্ষায় ৬,৫৩১ জন প্রার্থীকে নিয়োগপত্র দেওয়ার সরকারি সিদ্ধান্ত বাতিল করে দিয়েছে হাইকোর্ট। বিচারপতি ফাতেমা নাজিব ও শিকদার মাহমুদুর রাজীব সমন্বয়ে গঠিত বেঞ্চ এই রায় দেন। ১৯ নভেম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক পদের তৃতীয় ধাপে এই নিয়োগপত্র স্থগিত করেন হাইকোর্ট। কোটা পদ্ধতি অনুসরণ করেও তাদের নিয়োগ দেওয়ার আদালত এ আদেশ দেন। অবশেষে রিটের প্রেক্ষিতে মেধার ভিত্তিতে নিয়োগ নিশ্চিত করতে অধিদপ্তরের আগের ফলাফল বাতিল করেন হাইকোর্ট। প্রাথমিক বিদ্যা অধিদপ্তর কর্তৃক যে রেজাল্ট তারা পাবলিশ করেছিল সেই রেজাল্টটা 23/7/2024 তারিখের নোটিফিকেশনের পরিপন্থী এবং মহামান্য অ্যাপিলেট ডিভিশনের 21/7/2024 তারিখের রায়ের পরিপন্থী। 30/10/24 তারিখের যে রেজাল্ট টোটালি বাতিল করা হয়েছে এবং নতুন করে মেধার ভিত্তিতে রেজাল্ট দিতে বলেছে। রায় হচ্ছে রিটকারীর পক্ষে অ্যাবসলিউট হয়েছে। বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি স্বরূপ 14 বিশিষ্ট ব্যক্তি ও এক প্রতিষ্ঠানকে 2025 সালের 21শে পদকের জন্য মনোনীত করা হয়েছে। বৃহস্পতিবার সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় থেকে 21শে পদকের জন্য মনোনীতদের নাম ঘোষণা করা হয়। সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরওয়ার ফারুকী মনোনীতদের নাম প্রকাশ করেন। এবছর শিল্পকলায় পদক পাচ্ছেন আজিজুর রহমান, মরণোত্তর চলচ্চিত্র উস্তাদ নীরদ বরণ বড়ুয়া, মরণোত্তর সঙ্গীত ফেরদৌস আরা সঙ্গীত
নাসির আলী মামুন আলোকচিত্র, রোকেয়া সুলতানা চিত্রকলা, এর মধ্যে ভাষা সাহিত্যে অবদানের স্বীকৃতি স্বরূপ পদক পাচ্ছেন হেলাল হাফিজ মরণোত্তর ও শহীদুল জহির মরণোত্তর। এছাড়া সাংবাদিকতায় মাহফুজুল্লাহ মরণোত্তর, সাংবাদিকতায় ও মানবাধিকারে মাহমুদুর রহমান, সংস্কৃতি ও শিক্ষায় ডক্টর শহীদুল আলম, শিক্ষায় ডক্টর নিয়াজ জামান, বিজ্ঞান ও প্রযুক্তিতে মেহেদী হাসান খান, সমাজসেবায় মোহাম্মদ ইউসুফ চৌধুরী মরণোত্তর, গবেষণায় ময়দুল হাসান। এছাড়া বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলকে ক্রীড়া বিভাগে মনোনীত করা হয়েছে। জমে উঠেছে অমর একুশে বইমেলা। মেলার ষষ্ঠ দিনে মেলা প্রাঙ্গণ জমজমাট, পাঠক, ক্রেতা, দর্শনার্থী আর লেখক প্রকাশকদের ভিড়ে। দর্শক বইমেলার ষষ্ঠ দিনের খবর জানাতে এই মুহূর্তে বাংলা একাডেমি প্রাঙ্গণ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আবু সাইদ অপু। অপু, বইমেলার পঞ্চম দিনে পাঠক সমাগম কেমন দেখছেন? মেলার সর্বশেষ পরিস্থিতি জানান। তানভীর, আপনাকে ধন্যবাদ। আপনার মাধ্যমে আমি দর্শকদেরকে জানাতে চাই যে আজকে ষষ্ঠ দিনের মতো যে বইমেলা চলছে, এই বইমেলায় কিন্তু আমরা সকাল থেকে এসে যেটা দেখতে পেরেছি যে পাঠকের সংখ্যা কিন্তু আসলে ক্রমেই বাড়ছে। বিশেষ করে পাঠক, দর্শনার্থী, লেখক, লেখিকাদের পদভারে একদম মুখর হয়ে উঠেছে পুরো বইমেলা প্রাঙ্গণ। আমরা যদি একটু দেখাতে চাই, আপনি দেখতেই পাচ্ছেন যে দর্শনার্থীদের উপচে পড়া ভিড় এবং সমস্ত স্টলে কিন্তু যারা বই পিপাসুরা রয়েছেন, যারা বই পড়তে অনেকটা আগ্রহ প্রকাশ করেন, যাদের মধ্যে বইয়ের প্রতি ভালোবাসা রয়েছে, তারা কিন্তু ঠিকই বই কিনতে আসছেন। অথচ প্রযুক্তির এই অপার সম্ভাবনার যুগে প্রযুক্তিকে যেমন ইতিবাচক হিসেবে তারা ব্যবহার করছেন, তেমনি যারা আসলে বইপ্রেমী তারা ছুটে আসছেন এই বইমেলায়, যাতে করে তারা এখান থেকে একসাথে সবগুলো বই পাওয়ার কারণে এই বইমেলায় তারা ছুটে আসছেন। তো আমরা এখানে একজন বিক্রেতা রয়েছেন, আমরা একটু জানতে চাই যে গত কয়েকদিনের চেয়ে আসলে বইয়ের যে দর্শনার্থীদের ভিড় এবং বইপ্রেমীদের যে ভিড় কেমন দেখতে দিন যাচ্ছে। বিগত দিনগুলোর তুলনায় নতুন করে ভিড় বাড়ছে, নতুন নতুন মানুষ আসছে, বইপ্রেমীরা আসছে, নতুন করে বই কিনতেছে, তারা বিভিন্ন ধরনের বই নিচ্ছে, যেমন উপন্যাসের বই, নাটকের বই, ছোটদের গল্পের বই সবই কিনতেছে তারা, নতুন নতুন করে সবই ভিড় বাড়ছে। আবার তানভীর, আপনি শুনছিলেন যে একজন বই বিক্রেতা বলছিলেন যে এখানে যে সব ধরনের বয়সের মানুষজন আসছেন, বই ক্রয় করছেন এবং বিশেষ করে সাহিত্য, উপন্যাস থেকে শুরু করে সব স্তরের বই তারা কিনছেন এবং বিশেষ করে বিজ্ঞান মনস্ক এবং তরুণদের ভাবনার যে বিষয়টি, সেই বইগুলো কিন্তু আমরা বেশ লক্ষ্য করতে পাচ্ছি। আর বিশেষ করে বিজ্ঞান মনস্ক বইগুলোর একদম আধিপত্যটা অনেক বেশি। আমরা একজন বিক্রেতার কাছে জানতে চাই কেমন বই কাটছে এবার। প্রথম থেকে ভালোই লোকজন আসতেছে, আশা করি সামনে শুক্রবারে কালকের দিন বেশি লোক আসবে, আমাদের বই বিক্রি হবে বেশি, এটাই আমরা আশাবাদী। তানভীর, আপনি শুনতে পাচ্ছেন, আমরা একজন পাঠকের সাথে একটু কথা বলতে চাই। আপনি কোন অনুভূতি থেকে এই বইমেলায় ছুটে এসেছেন? আমি নিয়মিতই প্রায় বই পড়ি। আমার ফেভারিট লেখক ছিলেন হুমায়ুন আহমেদ। আমি ওনার কিছু বই আমার এখনো পড়া বাকি আছে, সেগুলো কালেক্ট করার জন্য আমি আসছি। তো বই কি পেয়েছেন? হ্যাঁ, কিছু পেয়েছি, কিছু কিনছি, আর বাকি আছে কিছু। একসাথে এত বইয়ের সমাহার কেমন লাগছে? হ্যাঁ, ভালোই লাগতেছে, বাট মানুষ আজকে কম, যাই না, গতবার আরও বেশি মানুষ ছিল, আজকে তুলনামূলক মানুষ অনেক কম। তানভীর, আপনি শুনতে পাচ্ছিলেন যে আসলে দর্শনার্থীরা, পাঠকরা আসলে কেন ছুটে আসছেন, তারা সব বই একসাথে পাচ্ছেন এবং তারা মনে করছেন যে এখান থেকে বই কিনে তাদের জ্ঞানের ঝুলি পূরণ করে যেন ভবিষ্যতে তারা এই বাংলাদেশকে বিনিময়ের ক্ষেত্রে যেন তারা এগিয়ে যেতে পারে, সেই প্রত্যাশাই তারা ব্যক্ত করেছেন। তো তানভীর, বইমেলা প্রাঙ্গণ থেকে এটাই ছিল আমার কাছে সর্বশেষ খবর। তানভীর, ধন্যবাদ আপনাকে। দর্শক, বইমেলা প্রাঙ্গণ থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী আবু সাইদ অপু। রাশিয়ায় মানব পাচারকারী চক্রের প্রধান হোতা তামান্না জেরিনকে নেপাল পালানোর সময় গ্রেফতার করেছে সিআইডি। ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেফতার করা হয়। তামান্না জেরিনের পাঠানো লোকজনকেই ইউক্রেন যুদ্ধে ব্যবহার করেছে রাশিয়া। তার বিরুদ্ধে রাজধানীর বনানী থানায় মামলা রয়েছে। প্রতি মাসে 2.5 লাখ টাকা বেতনের প্রলোভন দেখিয়ে গত বছরের 28 অক্টোবর একটি প্রতিষ্ঠানের মাধ্যমে নাটোরের হুমায়ুন কবির ও রহমত আলীকে রাশিয়ায় পাঠানো হয়। সেখানে দালালের খপ্পরে পড়ে চাকরির নামে তাদের অংশ নিতে হয় ইউক্রেন রাশিয়ার যুদ্ধে। এই ঘটনা জানাজানি হওয়ার পর থেকে মানব পাচার চক্রের বিরুদ্ধে নজরদারি বাড়ায় আইন শৃঙ্খলা বাহিনী। বৃহস্পতিবার রাশিয়া মানব পাচারকারী চক্রের প্রধান হোতা তামান্না জেরিনকে নেপাল পালানোর সময় বিমানবন্দর থেকে গ্রেফতার করা হয়। সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে স্বর্ণের বিশাল চালান জব্দ করা হয়েছে। আটক করা হয়েছে সংযুক্ত আরব আমিরাতের শারজা থেকে আসা 2 যাত্রীকে। সকাল 8:30টার দিকে জাতীয় গোয়েন্দা সংস্থা ও কাস্টমস কর্মকর্তারা স্বর্ণের এই চালান জব্দ করেন। সকালে সংযুক্ত আরব আমিরাতের শারজা থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট BG-252 ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে অবতরণ করে।
এ সময় দুই যাত্রীর আচরণ সন্দেহজনক হলে তাদের লাগেজ তল্লাশি করে। তল্লাশিকালে ওই দুই যাত্রীর লাগেজে চার্জার লাইট, ফ্যানের ব্যাটারির ভেতরে কৌশলে লুকানো 17.5 কেজি স্বর্ণ পাওয়া যায়।